বাসডুবির ঘটনায় বিআইডব্লিউটিসির গাফিলতি, জাগো নিউজের অনুসন্ধানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য, সংবাদ থামাতে টাকা অফার। নবনিযুক্ত ৪২ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, মাঠ পর্যায়ে কার্যকরভাবে কাজ করার নির্দেশনা। চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড পেতে ভোগান্তি, লাইনে দাঁড়ানো নিয়ে হাতাহাতি, সীতাকুণ্ডে অবৈধভাবে মজুদ ২৫,০০০ লিটার ডিজেল উদ্ধার। দুবাই বন্দরে কুয়েতি তেল ট্যাংকারে ইরানের হামলা, পারমাণবিক অস্ত্র চুক্তি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা ইরানের। এবং বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের, ইনজুরি কাটিয়ে জায়গা পেয়েছে ৩ পেসার। আমন্ত্রণ বেলা ১১টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। এক সময়ের স্বস্তির যাত্রা বিরতির জায়গা ফেরিঘাট এখন আতঙ্কের নাম। পন্টুন থেকে বাস নদীতে পড়ে ২৬ জনের মৃত্যুর ঘটনায় ফেরি পারাপারের ব্যবস্থা নিরাপত্তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। এই ঘটনার পর জাগো নিউজের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বাস নদীতে পড়ার ঘটনাতে রয়েছে বিআইডব্লিউটিসির অব্যবস্থাপনা। তৌহিদুজ্জামান তন্ময়ের পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। একসময় ফেরিঘাট মানেই ছিল ভাজা ডিম পরোটার গন্ধ, হকারদের চেনা হাকডাক আর যাত্রা বিরতির ছোট ছোট স্বস্তির স্মৃতি। কিন্তু কয়েকদিনের ব্যবধানে পাল্টে গেছে সেই চেনা চিত্র। পন্টুন থেকে বাস নদীতে পড়ে ২৬ জনের মর্মান্তিক মৃত্যুর পর ফেরি পারাপার যেন এখন ভয় আর অনিশ্চয়তার নাম। ঘাটে গাড়ি ফেরার সঙ্গে সঙ্গেই নেমে যাচ্ছেন যাত্রীরা। নিরাপত্তাহীনতার সেই অদৃশ্য চাপ ছড়িয়ে পড়েছে পুরো যাত্রাপথ জুড়ে। মর্মান্তিক দুর্ঘটনা কিভাবে ঘটল, কার ভুল ছিল, কেন এড়ানো গেল না, এমন হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করে জাগো নিউজ। এবার অনুসন্ধানে বেরিয়ে এলো আরও নতুন তথ্য। মূলত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার টার্মিনাল সুপারিনটেন্ডেন্টদের দায়িত্ব ফেরিঘাটে গাড়ি ওঠানামা ও শৃঙ্খলা নিশ্চিত করা। কিন্তু অভিযোগ রয়েছে রাজবাড়ীর দৌলদিয়া ফেরিঘাটে টিএসরা নিয়ম মাফিক ডিউটি পালন করেন না। বাস নদীতে পড়ার ঘটনাতেও এই অব্যবস্থাপনার বিষয়টি সামনে এসেছে। প্রশ্ন হচ্ছে, সেদিন ঘটনার সময় কোথায় ছিলেন টিএস? অনুসন্ধানে জানা যায়, বাসডুবির ঘটনার দিন দায়িত্বে থাকার কথা ছিল টিএস মাসুজ্জামানের, তবে তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে অভিযোগ রয়েছে। তার পরিবর্তে আরেকজন দায়িত্ব পালন করছিলেন বলেও কেউ কেউ অভিযোগ করেন। তবে মাসুদ কিংবা অন্য যিনি দায়িত্বে ছিলেন, তিনি ফেরি আনলোড হওয়ার আগেই অপেক্ষায় থেকে গাড়িগুলো ফেরিতে ওঠার অনুমতি দেন। এ কারণে সৌহার্দ্য পরিবহনের বাসটি ব্রেক ফেল করলেও ফেরি লোড থাকায় চালক বাধ্য হয়ে সোজা নদীতে নামিয়ে দেন। ফেরি আনলোড থাকলে হয়তো চালক ডানে ঘুরিয়ে সরাসরি ফেরিতে উঠতে পারতেন। ফেরিতে উঠলে সেদিন বাসটিতে থাকা যাত্রীরা হয়তো প্রাণে বেঁচে যেতেন। সেদিনের ঘটনার সময় দায়িত্বে থাকা টিএস মাসুজ্জামান এখন কোথায়? তার খোঁজে টিম জাগো নিউজ। মাসুদের সাক্ষাৎ পেতে দৌলদিয়া বিআইডব্লিউটিসির কার্যালয়ে গেলে সেখানে দেখা মেলে আরেক টিএস জাহাঙ্গীরের সঙ্গে। ঘাট সিন্ডিকেটের একজন হিসেবে পরিচিত এই জাহাঙ্গীর সাংবাদিক পরিচয় পেয়ে কিছু টাকা হাতে গুঁজে দেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে অনেকটা বাধ্য হয়ে জাগো নিউজের সাংবাদিককে বিআইডব্লিউটিসি কার্যালয়ে প্রবেশে অনুমতি দেন টিএস জাহাঙ্গীর। সেখানে কথা হয় মাসুদের সঙ্গে। মাসুদ জানান, সংযোগ সড়কের দোকানের পাশে ছিলেন তিনি। বাস পড়ে যাওয়ার পর ফোন করে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির দৌলদিয়া ঘাটের সহ মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, মাসুদের জবানবন্দি নিয়েছে তদন্ত কমিটি। সেদিন কে ছিলেন আর কে ছিলেন না পয়েন্ট টু পয়েন্ট ধরে তদন্ত হচ্ছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী জেলা পরিষদের প্রশাসকদের মাঠ পর্যায়ে কার্যকরভাবে কাজ করার নির্দেশনা দেন। বিশেষ করে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা এবং জনসেবা নিশ্চিতের বিষয়ে নবনিযুক্ত প্রশাসকদের নির্দেশ দেন।
এর আগে রাত 9:30টায় কার্যালয়ে আসেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গত 15 মার্চ সরকার 42টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। নিয়োগের পর এটি প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। আন্তর্জাতিক শ্রম সংস্থার 356তম গভর্নিং বডি অধিবেশনে বাংলাদেশ বিষয়ক আলোচনায় অংশগ্রহণকারী 47টি দেশ বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়েছে এবং পূর্ণ সমর্থন জানিয়েছে। দেশের জনগণের ম্যান্ডেট অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি দেশগুলো অকুণ্ঠ সমর্থন জানিয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার অঙ্গীকারও প্রকাশ করেছে। সোমবার এ তথ্য জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানায় 2019 সালের জুনে আওয়ামী লীগ শাসনামলে ILO কনভেনশন 81, 87 ও 98 প্রতিপালনের ব্যর্থতার অভিযোগে আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের 5 জন শ্রমিক প্রতিনিধি সংস্থাটির সংবিধানের 26 অনুচ্ছেদ অনুযায়ী মামলা দায়ের করেছিলেন। এ মামলার পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার 2021 সালে 5 বছর মেয়াদী শ্রম খাত সংস্কার সংক্রান্ত একটি রোডম্যাপ প্রণয়ন করে ILOর গভর্নিং বডিতে দাখিল করা এ রোডম্যাপে অর্জিত অগ্রগতির বিষয়ে গত 5 বছরে গভর্নিং বডির 8টি অধিবেশনে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার এ বিষয়ে অনুষ্ঠিত আলোচনায় বর্তমান সরকার নবম অগ্রগতি প্রতিবেদন পেশ করে। এদিন মামলাটির আলোচনায় অংশ নিয়ে সব দেশের প্রতিনিধিরা বর্তমান সরকারের সমর্থনে বক্তব্য দেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। চুয়াডাঙ্গায় তেলের দীর্ঘ সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার এ কার্যক্রম শুরু হওয়ার কিছুক্ষণ পরেই লম্বা লাইন পড়ে যায়। এ সময় লাইনে আগে পিছে দাঁড়ানো নিয়ে দুই ব্যক্তির মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় উপস্থিত সাংবাদিকরা ভিডিও করতে গেলে তারা সেখান থেকে চলে যান। তবে এ ঘটনার 17 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি নিজেকে আর্মি সদস্য পরিচয় দিয়ে লাইন ভেঙে সামনে দাঁড়াতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সেখানে নিয়োজিত বিএনসিসির স্বেচ্ছাসেবকরা তার কার্ড দেখতে চাইলে তিনি সেখান থেকে চলে যান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ATM BM তারিকুজ্জামান জানান, 1 এপ্রিল থেকে কার্ড দেখালে ফিলিং স্টেশনগুলো তেল বিতরণ করবে। চুয়াডাঙ্গা জেলার মোট 22টি ফিলিং স্টেশন রয়েছে। তারাই ফুয়েল কার্ড দেখে তেল সরবরাহ করবে। চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি ডিপোতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা 25,000 লিটার ডিজেল উদ্ধার করেছে জেলা প্রশাসন। 6টার দিকে উপজেলা সলিমপুর CDA আবাসিক গেট সংলগ্ন এলাকার একটি তেলের ডিপোতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র এই ডিপোকে কেন্দ্র করে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও সরবরাহ করে আসছিল। অভিযোগ রয়েছে, বিভিন্ন শিল্প কারখানা ও পরিবহন খাতে এসব তেল সরবরাহ করা হতো, যা সরকারের রাজস্ব ফাঁকির পাশাপাশি বড় ধরনের নিরাপত্তার ঝুঁকিও তৈরি করছিল। স্থানীয়দের দাবি, দিনের বেলায় ডিপোটিতে কার্যক্রম সীমিত থাকলেও রাতের আধারে তেল আনা নেওয়া বেশি হতো। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও এতদিন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযানে অংশ নেওয়া সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম জানান, উদ্ধার করা তেলের পরিমাণ আনুমানিক 25,000 লিটার। অবৈধ মজুত ও ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আজকে যখন আমরা কনফার্ম হতে পেরেছি যে না এখানে এভাবে রাখা আছে, তখন আজকে এখানে 25,000 লিটার আমাদের ডিজেল এখানে আমরা তাদেরকে মজুতরত অবস্থায় অবৈধভাবে মজুত করেছে, তাদেরকে আমরা ধরেছি এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা আমরা দায়ের করব। চট্টগ্রামে আমরা এ পর্যন্ত 31,000 লিটার আমরা ডিজেল জব্দ করেছি, আর এ পর্যন্ত 98টি মামলা হয়েছে। বিভিন্ন সময় তারা তেলের অবৈধভাবে মজুত করার কারণে, তেলের দাম বৃদ্ধি করার কারণে এবং তার স্টক থাকার পরেও না বিক্রি করার কারণে, এই অপরাধগুলোর কারণে কিন্তু তাদের বিরুদ্ধে প্রায় 4,36,000 টাকার মতো তাদের জরিমানা হয়েছে এবং 98টি মামলা হয়েছে। আমাদের এই মামলার কার্যক্রমগুলো চলমান থাকবে।
হামে আক্রান্ত হয়ে কুমিল্লার ৩ শিশুর মৃত্যু হয়েছে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়। গেল ১ মাসে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিভাগে উদ্বেগ তৈরি হয়েছে। ইতোমধ্যে কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে আরও অন্তত ২১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় আক্রান্তদের আইসোলেশন, টিকাদান এবং বিশেষ ওয়ার্ড চালুর মতো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। হামে আক্রান্ত কুমিল্লার ৩ শিশু ঢাকায় মারা গেছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। এছাড়া কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে আরও অন্তত ২১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। সোমবার সন্ধ্যায় কুমিল্লার সিভিল সার্জন ডাক্তার আলী নূর মোহাম্মদ বশির বিষয়টি নিশ্চিত করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, মারা যাওয়া শিশুদের মধ্যে একজন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার এবং ২ জনের বাসা তিতাস উপজেলায়। সিভিল সার্জন ডাক্তার আলী নূর মোহাম্মদ বশির বলেন, হামে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লার ৩ শিশুর মৃত্যু হয়েছে, তবে তাদের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ৩ জন সাসপেক্টেড মারা গেছে, কিন্তু তারা এখনো পজিটিভ আমরা এখনো কোনো রেকর্ড পাইনি ঢাকা থেকে। এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডাক্তার মিয়া মঞ্জুর আহমেদ বলেন, গত ১৮ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত মাত্র ১২ দিনে ২৫ জন হাম আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সাসপেক্টেড মিজেসে রোগী ভর্তি হয়েছে ২৫ জন এবং এর মধ্যে ৮ জন রোগী আমরা চিকিৎসা দিয়ে আমরা বাড়িতে পাঠিয়ে দিয়েছি ভালো হওয়ার পরে, এবং এর মধ্যে ২ জন রোগীকে আমরা ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার করেছি। এদের মধ্যে ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং উন্নত চিকিৎসার জন্য ২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। সেক্ষেত্রে বেডের অসুবিধার জন্য আমি রোগীগুলোকে এখন পর্যন্ত বেডে দিতে পারিনি। কষ্ট করে ওরা ওদের মায়ের অথবা পাঠিয়ে দিয়েছে, ওরা ফ্লোরে এখন চিকিৎসা নিচ্ছে। বর্তমানে ১৫ জন শিশু হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় কুয়েতি তেলের ট্যাঙ্কার আল সালমি ইরানের হামলার শিকার হয়েছে। মঙ্গলবার কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন এই তথ্য জানিয়েছে। কেপিসি জানিয়েছে, ঘটনার সময় ট্যাঙ্কারটি সম্পূর্ণ বোঝাই ছিল ও হামলায় জাহাজটির ব্যাপক ক্ষতি হয়েছে। হামলার পর জাহাজে আগুনও লেগে যায়, যার ফলে আশপাশের পানিতে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে সংগঠনটি জানিয়েছে, এই হামলায় কেউ আহত হয়নি ও সব নাবিক নিরাপদে আছেন। এই নিয়ে মঙ্গলবার দ্বিতীয়বারের মতো কোনো তেলবাহী ট্যাঙ্কার বা জাহাজে হামলার খবর পাওয়া গেল। এর আগে সংযুক্ত আরব আমিরাতের ৩১ নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে একটি ট্যাঙ্কারে একটি অজ্ঞাত বস্তু আঘাত হানার খবর পাওয়া যায় ও সেটিরও সব নাবিক নিরাপদে আছেন। পারমাণবিক অস্ত্র বিস্তার প্রতিরোধ চুক্তি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে যুদ্ধরত ইরান। পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসার বিষয়টি ইরানের পার্লামেন্টে বিবেচনা করা হচ্ছে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে রাশিয়ার বার্তা সংস্থা তাস। এসএনএন টিভিকে মুখপাত্র ইসমাইল বলেন, এনপিটি থেকে বেরিয়ে আসার বিষয়টি নিয়ে পার্লামেন্টে আলোচনা হচ্ছে। যদি আন্তর্জাতিক পক্ষগুলো আমাদের এই চুক্তিতে থাকা অধিকার ও সুবিধা ভোগ করতে না দেয়, তাহলে এতে অংশ নেওয়ার অর্থ কি? ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনো নিউক্লিয়ার অস্ত্র তৈরি করার চেষ্টা করেনি এবং এখনো করে না। ক্যারিবীয় দেশ হাইতিতে গ্যাং সদস্যদের হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে এবং আরও ৩০ জন আহত হয়েছে। একটি মানবাধিকার সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, হাইতির শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত আর্টিবোনিত অঞ্চলের পেটিট রিভিয়েরের কাছে হামলার ঘটনা ঘটেছে। এতে ৭০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। সরকারি হিসাবে চেয়ে এর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। সরকারি হিসাবে মৃতের সংখ্যা ছিল মাত্র ১৬ জন। স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, রোববার ভোরে যে দেনির আশপাশের গ্রামীণ এলাকাগুলোতে হামলা শুরু হয় এবং সোমবার ভোর পর্যন্ত তা অব্যাহত থাকে। গ্যাং সদস্যরা এলাকাটিতে হামলা চালিয়ে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। ডিফেন্সর প্লাস নামের মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, তাদের অনুমান অনুযায়ী এই সহিংসতার ৬,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘ
জাতিসংঘ অনুমান করছে যে এর আগের দিনগুলোতে কাছাকাছি এলাকায় সশস্ত্র গ্যাংদের হামলার পর 2000-এর বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়েছেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। দেশের পেশাদার ক্রীড়াবিদদের সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। ফারুক আহমেদ বলেন, তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে শতভাগ একমত। খেলার সময়ে রাজনীতি আইন করে বন্ধ করা উচিত। নিজের স্টারডমকে কাজে লাগিয়ে সক্রিয় খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতি করা মোটেও কাম্য নয়। সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে ওঠা বিতর্কের দিকে ইঙ্গিত করে ফারুক আরও বলেন, কিছু খেলোয়াড় বর্তমানে এই সমস্যায় ভুগছেন, যদিও তাদের নাম উল্লেখ করেননি তিনি। খেলা ছাড়ার পর রাজনীতি করার অনেক উদাহরণ বিশ্বে আছে, সেটি ভিন্ন বিষয়, কিন্তু খেলার মাঠে থাকা অবস্থায় নিরপেক্ষতা বজায় রাখাই পেশাদারত্ব বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ সফরকে সামনে রেখে ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে ইনজুরি কাটিয়ে ফেরা 3 পেসার ম্যাট ফিশার, উইল ও রোর্ক ও ব্লেয়ার টিকনার জায়গা পেয়েছেন। অফ স্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফটও তাদের সাদা বলের দলে ফিরেছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতেই তাকে দলে নেওয়া হয়েছে। আইপিএলে ব্যস্ত থাকায় দলের বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটার এই সিরিজে থাকছেন না। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টার আইপিএলে অংশ নেওয়া ওয়ানডে ও টি-20 দুই সংস্করণের নেতৃত্ব দেওয়া হয়েছে টম লেথামকে। শ্রীলঙ্কার নিউজিল্যান্ড এ দলের সিরিজ শেষ করে মোহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, ক্রিশ্চিয়ান ক্লার্ক ও বেন সিয়ার্স মূল দলে যোগ দেবেন। নিউজিল্যান্ড দল আগামী 13 এপ্রিল দেশ ছাড়বে এবং প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে 17 এপ্রিল। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বাসডুবের ঘটনায় বিআইডব্লিউটিসির গাফিলতি, জাগো নিউজের অনুসন্ধানে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য, সংবাদ থামাতে টাকা অফার। নবনিযুক্ত 42 জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, মাঠ পর্যায়ে কার্যকরভাবে কাজ করার নির্দেশনা। চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড পেতে ভোগান্তি, লাইনে দাঁড়ানো নিয়ে হাতাহাতি, সীতাকুণ্ডে অবৈধভাবে মজুদ 25,000 লিটার ডিজেল উদ্ধার। দুবাই বন্দরে কুয়েতি তেল ট্যাঙ্কারে ইরানের হামলা, পারমাণবিক অস্ত্র চুক্তি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা ইরানের। এবং বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের, ইনজুরি কাটিয়ে জায়গা পেয়েছেন 3 পেসার। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।